নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর অন্যতম জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে। গতকাল আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনেছিলাম। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা নিবেদন, যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আসুন তাহলে আজ আমরা এই কোয়েলের কাছের উপন্যাসের দ্বিতীয় পর্বটি শুনে নিই। কাল রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। সমস্ত জঙ্গলে পাহাড়ে চলেছে তাণ্ডব নৃত্য। হাওয়ার শিকি দাপাদাপি আর গর্জন, অথচ বৃষ্টির তেমন তোড় ছিল না। হাওয়ার সঙ্গে বৃষ্টির সত্তা এমনভাবে মিশে গেছে যে হাওয়াটাই বৃষ্টি না বৃষ্টিটাই হাওয়া বোঝা যায় না। বৃষ্টির সঙ্গে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছিল। রাতে দেরাজ খুলে বালাপোষ বের করে গায়ে দিতে হয়েছে। সকালে এখনো বেশ ঠান্ডা। হাওয়াটা মনে হচ্ছে জ্যৈষ্ঠের শেষের হাওয়া তো নয়, শরতের প্রথম হাওয়া। আজকে আমার জিপ গাড়ি আসবে ডালটনগঞ্জে এবং আমার নতুন বন্দুক। সেখান থেকে খোঁজদার ড্রাইভার গাড়ি বন্দুক পৌঁছে দিয়ে যাবে। মনে হচ্ছে জিপটা যে এত তাড়াতাড়ি এলো তার কারণ আর কিছু নয়। কোম্পানির ডিরেক্টরেরা সস্ত্রীক এবং সবান্ধবে শিকারে আসছেন পরের সপ্তাহে এখানে, বাঘ শিকারে, যার আর এক নাম জঙ্গল ইন্সপেকশন। সব খরচা কোম্পানির, আর যে খরচ কোম্পানির খাতায় লেখার নিতান্ত অসুবিধা সে খরচ চাপবে তেওয়ারিবাবুর ঘাড়ে, কিংবা অন্য জায়গায় যে হ্যান্ডেলিং কন্ট্রাক্টর আছে তাদের ঘাড়ে। সভয়ে দিন গুনছি মালিক ও তার স্ত্রীর আগমনের প্রতীক্ষায়। পথে বেরিয়ে দেখি সারা পথে পুষ্পবৃষ্টি হয়ে রয়েছে। শুধু ফুল নয়, কত যে পাতা, রঙিন পাতা, হলদে পাতা, ফিকে হলদে পাতা, গোলাপি পাতা, লাল পাতা, সবুজ পাতা, কচি কলা পাতা রঙা পাতা জঙ্গলের গায়ে বিছানো রয়েছে, কি বলবো। তার সঙ্গে ফুল। সমস্ত জঙ্গলে মনে হচ্ছে যেন এক বিচিত্র বর্ণ মখমল কোমল নয়নাভিরাম গালিচা বিছানো রয়েছে। পা ফেলতে মন কেমন করে। সেই চমৎকার আবহাওয়ায় সেই সকালে সমস্ত প্রকৃতির শব্দগ্রহণ ও শব্দ প্রেরণ করার ক্ষমতা যেন অনেক বেড়ে গেছে। দূর জঙ্গলের ময়ূরের কেয়া কেয়া, মোরগের ককড়ক, হরিয়ালের সম্মিলিত পাখার চঞ্চলতার শব্দ যেন মনে হচ্ছে কানের কাছে। টাবর আজ বন্দুক নিয়েছে সঙ্গে। মাঝে মাঝে ও টাঙ্গি ছেড়ে বন্দুকও নেয়। তার সেই বন্দুক দেখে মনে হয় তার জন্ম প্রাগৈতিহাসিক কালে। মুঙ্গেরি একনালা গাদা বন্দুক, তাতে কোনো টোপিওয়ালা কার্তুজ যায় না, গাঁদাতে হয়। জানোয়ার বিশেষে সেই গাদাগাদির প্রকারভেদ হয়। ছোট জানোয়ারের জন্য কম বারুদ গাদাতে হয়। এই গাদাগাদি কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন করে হয় না, অঙ্গলি ধরে হয়। যেমন বাঘের জন্য 3 অঙ্গলি, হরিণের জন্য 1.5 অঙ্গলি ইত্যাদি। আজকাল বেশ অনেক কিছু শিখে গেছি, আর সেই শহুরে বোকা ছেলেটি নেই। দেহাতে হিন্দিটাও মোটামুটি রপ্ত। সুমিতা বৌদির কা এবং বা কিন্তু একেবারে উপেক্ষা করার নয়, রীতিমতো কাজে লেগেছে। টাবর একদিন মুরগি মারতে গিয়েছিল। মাঝে মাঝে গভীর জঙ্গলে গেলে দেখা যায় শুকনো গাছের ডালে পলাশ ফুলের মতো মুরগি ফুটে আছে। টাবরের মতো আমি মহুয়া খাই না, মহুয়া না খেয়েই বলছি। সকালের সোনালি আলোয় যখন কোনো মদমত্ত মোড়ক কোনো বিতৃষ্ণাগত পলায়নমনা মুরগির পেছনে পেছনে ছলে বলে কৌশলে কক কক কুক কুক করতে করতে ধাওয়া করে জঙ্গলময় ছুটোছুটি করে বেড়ায়, তখন কেন জানি না আমাদের সঙ্গে এই আত্মসম্মান জ্ঞানহীন কুকুট প্রবরদের একটা জবরদস্ত এবং অবিচ্ছেদ্য মিল দেখতে পাই। সোনালি পাখনায় মোড়া,
দীর্ঘ গ্রীবা, সুতানুকা, কলহাস্য এবং লাস্যময়ী কুক্কুটিদের সঙ্গে ব্যাকুম্ভ করা সুগন্ধি স্মিতমুখী আধুনিকাদের কোনো তফাৎ দেখতে পাই না। পৃথিবী সৃষ্টির পর থেকে আমরা যে মোরগ মুরগিদের থেকে কিছুমাত্র বেশি উন্নতি করেছি তা কখনো মনে হয় না। দেখলাম টাবর ডেকে ডেকে মুরগি মারে। কাজটা গর্হিত এবং সুখপ্রদ যে নয় সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই, কিন্তু রকমটা আশ্চর্য। আমরা বাংলো থেকে প্রায় 8 মাইল গেছি, এমন সময় বেশ কাছেই সুড়িপথের ডান দিকে একটা মোরগ ডেকে উঠল। টাবরের মুখখানা হাসিতে ভরে গেল। রামধানিয়াকে ওইখানে বসে থাকতে বলে আমাকে বলল, আয়ে হুজুর। রামধনিয়া ওখানেই একটা পাথরের ওপর বসে আমাকে আড়াল করে বিড়ি ধরালো। আমি আর টাবর পথ থেকে জঙ্গলে ঢুকলাম। যেখান থেকে মোরগটা ডেকেছিল তার কাছাকাছি গিয়ে একটা ঝোপের মধ্যে আমাকে নিয়ে টাবর বসল। তারপর গলা দিয়ে, জিভ দিয়ে, তালু দিয়ে অবিকল মুরগির ডাক ডাকতে লাগলো, আ কাকা কাকা। আর তার সঙ্গে মাঝে মাঝে মুরগি যেভাবে পা দিয়ে পাতা উল্টে পোকা কি খাবার খোঁজে সেই শব্দ করে আমাদের পাশের ঝরা ফুল, পাতা আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। অবাক হয়ে দেখলাম টাবর মুরগির ডাকে সাড়া দিয়ে দিয়ে সেই অদৃশ্য মোরগের ডাক ধীরে ধীরে আমাদের নিকটবর্তী হতে লাগলো। প্রায় 5 মিনিটের মধ্যে ঝোপের ফাঁকে ফাঁকে দেখা গেল একটি প্রকাণ্ড সোনালিতে লালে মেশানো মোরগ বীর দর্পে এগিয়ে আসছে আমাদের দিকে। তার পেছনে মুরগির হাড়েম। 4 চোখের মিলন হওয়া মাত্র টাবর গদাম করে দেগে দিল এবং এক রাশ পালক হাওয়ায় উড়িয়ে মোরগটি আর তার সঙ্গে একটি মুরগিও ওখানেই উল্টে পড়ল। বাদবাকিরা কক্কর কক কুক কক কক করতে করতে পড়ি কি মরি করে পালালো। শিকারের ফল ভালো হলেও শিকারের প্রক্রিয়াটি ভালো লাগলো না। তারপর থেকে এভাবে মুরগি মারতে আমি টাবরকে সব সময় মানা করেছি। আমার সামনে আর মারেনি সত্যি কথা, কিন্তু মনে হয় না আমার অনুরোধ উপরোধে কোনো কাজ হয়েছে। মুরগি দুটো রামধনিয়ার হেফাজতে দিয়ে আমরা আবার এগোলাম। সূর্যটা এখনো ওঠেনি। হাঁটতে এত ভালো লাগছে যে কি বলবো। সমস্ত বন, পাহাড় কি এক সুগন্ধে মম করছে। একটি বাঁক নিলাম। দেখলাম পথের পাশেই একটু ফাঁকা জায়গায় চুড়ই রঙা একদল ছোট পাখি মাটিতে কুরকুর করছে। আমাদের দেখেই পুরো দলটি অবিশ্বাস্য বেগে ছোট ছোট পা ফেলে মিকি মাউসের বাচ্চার মতো দৌড়ে গেল ঝোপের আড়ালে। টাবর শুধল, এ কौन चीज अब जानते हैं साहब? বললাম, আমি আর কটা চিজ জানি বাবা। টাবর বলল, এদের নাম বটের। যারা জানে না তারা ভাববে তিতিরের বাচ্চা বুঝি। হাব ভাব রাহান সাহান আবি কাল তিতিরের মতো। আমি শুধলাম, রাহান সাহান কি? রাহান সাহান হচ্ছে চড়বার জায়গা, আদব কায়দা ইত্যাদি। টাবরকে বললাম, আমাকে শিকার শেখাবে টাবর? আমার বন্দুক আসছে কলকাতা থেকে সাহেবদের সঙ্গে। টাবর বলল, জরুর সিখায়েলগা হুজুর, আনে দিজিয়ে বন্দুকোয়া। বাগডুনুয়া নালায় পৌঁছে দেখি স্তূপীকৃত বাঁশ পড়ে আছে। লাদাই হচ্ছে আর লরি বোঝাই হয়ে চলে যাচ্ছে ছিপাদোহর। লরি মানে আধুনিক দানবীয় ডিজেল মার্সিডিজ লরি নয়, সেই মান্ধাত্তার আমলের ছোট ছোট চিৎকৃত লরি। অঢেল ধুলো, পেট্রোলের মিষ্টি গন্ধ এবং গিয়ার চেঞ্জের গোঙানি ভালো লাগে। গাছতলায় বসে বসে ছাপানো স্টেটমেন্টের দাগ দেওয়া আর নোট নেওয়া, এই তো কাজ। তাছাড়া যেখানে আমি একজন ভীষণ রকম বড় লোক, লেখাপড়া জানি, 450 টাকা মাইনে পাই, সাহেবদের সঙ্গে ইংরাজিতে কথা কইতে পারি, গায়ের রং কালো নয়, অতএব আমিও একজন সাহেব। এবং শুধু সাহেব নয়, লাল সাহেব। কোনো সত্যিকারের সাহেবকেই এই পর্যন্ত নীল কিংবা কালো বা জাফরানি হতে দেখিনি। সাহেবরা তাদের নিজেদের কোনো চেষ্টা ব্যতিরেকেই লাল হয়ে থাকেন।
সুতরাং এহেন পরিস্থিতিতে আমাহেন লোকের লাল বা সাহেব বলে পরিচিত হবার কথা ছিল না। নামটার রটনা যশবন্তের দুষ্কর্ম। তবে এখানে আসার বেশ কিছুদিন পরেই দেখেছি যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যারা ৮ আনা ১ টাকা মজুরি পায়, যাদের বিলাসিতা মানে ভাত খাওয়া, যাদের জীবন বলতে জঙ্গলের কূপ আর কুপি জ্বালানোর একটি মাটির ঘর, যাদের খুশি বলতে ৪ আনার ১ হাঁড়ি মহুয়ার মদ কি খেজুরের তাড়ি, তাদের কাছে আমি ছাড়া সাহেব পদবাচ্য আর কোন জীব হবে? যেরকম ভেবেছিলাম তেমন কিছু না। বিকেলের দিকে একটি গাড়িতে ওরা এসে পৌঁছলেন। হুইটলি সাহেব, মিসেস হুইটলি, বোন জেসমিন এবং হুইটলি সাহেবের বন্ধু বেকার। সঙ্গে আমার জিপও এলো। এতদিন পাঠাতে পারেননি এবং যেদিন পাঠানো হবে কথা ছিল সেই দিন পাঠানো সম্ভব হয়নি বলেই সাহেব ভদ্রতা করে ক্ষমা চাইলেন। যশবন্ত আগে থাকতেই হাজির ছিল। যা দেখলাম, সাহেবের সঙ্গে যশবন্তের রীতিমতো তুই তোকারি সম্পর্ক। পিঠে চাপড় দিয়ে কথা বলেন একে অন্যকে। যশবন্তটা এত ক্ষমতাবান জানলে তো আগে ওকে আরো বেশি খাতির যত্ন করতাম। যাগে, যা ভুল হবার হয়েছে, পরে শুধরে নেওয়া যাবে। মিসেস হুইটলি চমৎকার মহিলা, রীতিমতো সুন্দরী, মধ্যবয়সী, অপূর্ব কথাবার্তা এবং সবচেয়ে আনন্দের কথা, আমেরিকান হলেও ইংরেজি শুনে ওয়েস্টার্ন ছবির কথা মনে পড়ে না। আর তস্য সহোদরার তো তুলনাই নেই। এমন একটি আর্যকন্যা সুলভ মহিমা যে কি বলবো। গায়ের রং গোলাপি, পরনে একটি ফিকে চাপারঙা গাউন। পোশাকের জন্য চেহারাটা বেশি সুন্দর মনে হচ্ছে না চেহারার জন্য পোশাকটা বেশি সুন্দর মনে হচ্ছে তা বোঝা যাচ্ছে না। মাথা ভাড়া সোনালি চুল, হাসলে কেমন যেন মাদকতা। সব মিলিয়ে দিন ৩-৪ একটু খিদমতগারি করতে হবে এদের বটে। তবে এই জঙ্গলে সঙ্গী, বিশেষ করে সুন্দরী সঙ্গী পেলে খারাপ লাগার কথা নয়। বেকার সাহেব, যাকে দুধে শিকারী বলে হুইটলি সাহেব পরিচয় দিয়েছিলেন, অত্যন্ত কদাকার, মাঝারি উচ্চতার, তীক্ষ্ণ নাসা ভদ্রলোক। চেহারা দেখলে মনে হয় না নড়াচড়া করার শক্তি রাখেন। কি করে যে বড় শিকারী হলেন জানি না। বাংলোর হাতায় চেরি গাছের তলায় চেয়ার পেতে বসে গল্প হচ্ছিল। যশবন্তের ভাষায় ওর খুব দিলখুশ, কারণ বিয়ারের বোতলের কমতি নেই। বেকার সাহেব বললেন, আমি ওল্ড স্কুলের লোক, সানডাউনের পর হুইস্কি ছাড়া আর কিছুই খাই না। গর্দান খা, জুম্মান এবং অন্যান্যরা সাহেবদের কাবাব ইত্যাদি জোগাতে ব্যস্ত। আজ বোধ হয় দ্বাদশী কি ত্রয়োদশী হবে। চাঁদের জোর আছে, ভালোই হবে। সন্ধ্যের পর আমার মালিক মালকিনরা সবাই দিলখুশ করতে পারবেন। যশবন্ত আগামীকাল ভোরের প্ল্যান বোঝাচ্ছিল। একেবারে ভোরে ভোরে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া সোজা বাগে চম্পার দিকে, কোয়েলের অববাহিকায়। মাচান বাঁধিয়ে রেখেছে যশবন্ত। টাবরও তার ছুলেয়া করবার দলবল নিয়ে প্রায় রাত থেকে হাজির থাকবে সেখানে। এখান থেকে ওখানে পৌঁছে আমরা মাচায় বসলেই ছুলোয়া শুরু হবে। যশবন্ত যা বললে তাতে নাকি একজোড়া বাঘ আছেই। বরাত থাকলে এক জোড়াই মারা পড়বে। সবই নির্ভর করবে শিকারীদের ওপর। মিসেস হুইটলি বললেন, দুটির মধ্যে একটি তো যশবন্ত মারবে। যশবন্ত বলল, আমি একটিও মারব না, আমি স্টাপার। আপনারা অতিথি, আপনারা মারবেন, তাহলেই আমার আনন্দ। হুইটলি সাহেব আমার জন্য যে বন্দুক এনেছেন কোম্পানির পয়সায়, সেটি যশবন্ত নেড়েচেড়ে দেখল। ব্যান্টন কোম্পানির সাদামাঠা বন্দুক, 28 ইঞ্চি লম্বা ব্যারেল, দোনালা। যশবন্ত ফিসফিস করে বলল, চলো তোমাকে এবার চেলা বানাবো। তারপর মিস্টার বেকারকে বলল, দেখুন তো এই ছোকরাকে কনভার্ট করতে পারেন কি না। যদি পারেন তো বুঝবো আপনার এলেম আছে। বেকার সাহেব সর্বসময় তৃষ্ণাগত প্রাণ, উৎসাহের সঙ্গে বললেন,
ঠিক আছে, বাজি রইল, যাওয়ার আগে কনভার্ট করে যাব। হুইটলি সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় তুমি জেসমিনের সঙ্গে কথা বলে আরাম পাবে। ইউনিভার্সিটিতে কি বিষয় নিয়ে পড়েছ জানো? তুলনামূলক সাহিত্য। আমরা যারা অন্য এখানে আছি তারা তো বাস ছাড়া কিছুই বুঝি না। আমি সাহিত্যের ছাত্র ছিলাম শুনে জেসমিনও খুব অবাক হলো। আমরা দুজনে দুটো বেতে চেয়ার নিয়ে একপাশে বসে গল্প শুরু করলাম। আমি বললাম, এই চাঁদ ভালো লাগছে না? এই চাঁদই আমার অসুখ। আমাদের দেশেও তো চাঁদ কম সুন্দর নয়। বিভিন্ন পরিবেশে রূপ আলাদা আলাদা বৈকি। কেন জানি না এই জায়গাটা ভারী ভালো লাগছে। আমি তো সারা রাস্তা এই কথা বলতে বলতেই এসেছি। এখানে আসার আগে আমরা নেতারহাটে এক রাত কাটিয়ে এলাম। ভারী চমৎকার জায়গা। সেখানে নেমে বানারি হয়ে পালামৌয়ের গভীর অরণ্যের মধ্যে দিয়ে এতটা পথে এলাম। জঙ্গল আমার ভীষণ ভালো লাগে। কেন জানি না আমার মনে হয় আমাদের আধুনিক সভ্যতার একমাত্র আশা প্রকৃতির সঙ্গে দৃঢ়তর সম্পর্ক। আমি অবাক হয়ে বললাম, আশ্চর্য, ঠিক এমনই কথা আমি বোধহয় 2 দিন আগে আমার ডায়েরিতে লিখেছি। আপনার কথা শুনে আমার ভারী আনন্দ হলো। তারপরে শুধলাম, চাঁদি আপনার অসুখ বললেন, সেটা কি রকম? জেসমিন হাসল। সেই ফালি চাঁদের আলোয় চেরি গাছের চিরুনি চিরুনি পাতার ছাওয়ায় বসে রুমান্ডির পাহাড়ের পটভূমিতে মেয়েটির হাসি ভারী ভালো লাগলো। জেসমিনের মধ্যে এমন কিছু একটি আছে ভালো বাজনার মতো, যা দেশকাল বা ভাষার বাধা মানে না। জেসমিন বলল, পূর্ণিমার চাঁদ হলেই আমার পাগলামি বাড়ে। মনটা যে কেমন করে, কি যে চাই আর কি যে চাই না বুঝতে পারি না। কেবল সমস্ত মন জ্বালা করে। লুকিয়ে লুকিয়ে জিন খাই, চাঁদের আলোর মতো জিন। আমার মা বলেন, দ্য মুন হ্যাজ গট ইন টু ইউর ভেইনস অ্যান্ড দ্যাটস মাই ডিজিজ। খুব মজা লাগলো ওর কথা শুনে। চাঁদে পা দেওয়ার দেশের মেয়ে হয়েও চাঁদ নিয়ে এত কাঁপবি? জেসমিন পরীর মতো শ্বেত হাতে ঢেউ তুলে ভরা জ্যোৎস্নার অনেক কথা অনর্গল বলে যেতে লাগলো। আমি কল্পনার তুলি দিয়ে বসে বসে ওর কথার ওপর বুলিয়ে বুলিয়ে মনে মনে ওর মতো একটা ছবি আঁকলাম, যা আমি দেখতে পারছিলাম কিন্তু অন্য কাউকেই দেখাতে পারছিলাম না। মাঝে মাঝে যশবন্তার হুইটলি সাহেবের উচ্চকণ্ঠের হাসি এসে কানে ধাক্কা দিচ্ছে। যত রং চড়ছে হাসির, জোরও তত বাড়ছে। আর এদিকে জেসমিন আমার মনের কাছে একটি পায়রার মতো অনুচ্চে বকম বকম করছে। জুম্মান এসে কানে কানে বলল, খানা লাগা দিয়া সাব। উঠে গিয়ে ওদের বললাম, এবার খেতে বসা যাক, কাল ভোরবেলায় উঠতে হবে। বেকার সাহেব আমাকে প্রায় ধমকে দিয়ে বললেন, বসুন বসুন, খাওয়া তো আছেই। যশবন্ত এখন জোর গল্প জমিয়েছে বাইসন শিকারের। কিন্তু যশবন্তী সবচেয়ে আগে উঠে পড়ল এবং অর্ডারের ভঙ্গিতে তর্জনী দেখিয়ে বলল, এভরিবডি টু দি ডাইনিং রুম, ডিনার ইজ সার্ভড। দিস ইজ মাই শুট অ্যান্ড এভরিবডি শ্যাল ওবে মি। দেখলাম সকলে বিনা বাক্য ব্যয়ে সুরসুর করে খাওয়ার ঘরের দিকে চলল। খাওয়া দাওয়া সারা হতে হতে রাত 10টা বাজল। যশবন্ত আবার তাঁবুতে শোবে আজ। কাল একসঙ্গে ভোরবেলায় রওনা হওয়া যাবে এখান থেকে। যশবন্ত বলল, তাঁবুর ঝালর ফেলর বন্ধ করা হবে না, গরম লাগবে। আমি বললাম, তোমার তো গরম লাগবেই, গরম গরম জিনিস পান করেছ, কিন্তু আমি এই জঙ্গলে উদম টাঁড়ে শুয়ে থাকতে রাজি নই। খাবার পরে যশবন্ত বলল, ফুহ, সঙ্গে যশবন্ত বোস আছে। কোনো জানোয়ারের ঘাড়ে একটার বেশি মাথা নেই যে জেনে শুনে এখানে আসবে। ওর সঙ্গে তর্কে পাড়া ভার। ভাগ্য ভালো আকাশটা নির্মেঘ, ফুটফুটে স্বচ্ছ জ্যোৎস্না। তাঁবুর চারিদিক খোলা থাকতে তাঁবুময় আলোর বন্যা। ফুরফুর করে হাওয়া দিচ্ছে।
সুহাগী নদীর দিক থেকে নিচের উপত্যকায় একটা রাতচড়ার টিটি পাখি টিটি টি টিটি টি করে ডেকে বেড়াচ্ছে। হাওয়ায় মহুয়া এবং অন্যান্য ফুলের গন্ধ ভেসে আসছে। অবশ্য মহুয়া এখন প্রায় শেষ হয়ে এলো, মে মাসের শেষ। সবিষয়ে দেখলাম যশবন্ত শুতে এলো না পাশের ক্যাম্প খাটে। বাইরের জ্যোৎস্নায় ইজি চেয়ার নিয়ে বসলো এবং কোথা থেকে পেল জানি না একটা মার্টিনির বোতল খুলে মিষ্টি গন্ধের পানীয় খেতে লাগলো। আমি বললাম, যশবন্ত, এটা বাড়াবাড়ি হচ্ছে, অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো, কাল ভোরে উঠে শিকারে যেতে হবে না? যশবন্ত ভ্রুক্ষেপ না করে বলল, এরকম বাঘ শিকার জীবনে অনেক করেছি লাল সাহেব, তার জন্য তোমার চিন্তার কারণ নেই। মেয়েটির সঙ্গে তো ভালো জমিয়ে ফেলেছ, বেহতরিন। অন্ধকারে থাকতে থাকতে ঘুম ভেঙে গেল। ড্রাইভারদের গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ, খাবার ঘরের টেবিলে ব্রেকফাস্টের আয়োজন, রামধনী আর নাগরা জুতোর অনুক্ষণ ফটাস ফটাস ইত্যাদি ঘুমিয়ে থাকা আর চলবে না মনে হলো। উঠে দেখি যশবন্ত যে শুধু ঘুম থেকে উঠেছে তাই নয়, চান করে জামা কাপড় পরে রাইফেল পরিষ্কার করছে জাকারান্ডা গাছের তলায় উষার আলোয়। আমাকে উঠতে দেখে বলল, এই যে মাখান বাবু, তাড়াতাড়ি করুন, বন্দুকটাও নিয়ে নিন, আজ মরা বাঘের ওপর বউনি হবে। বললাম, আমার নাম মাখন বাবু নয়। যশবন্ত হেসে বলল, রাগ করছো কেন দোস্ত, তুমি হলে গিয়ে কলকাতার বাবু, নানির পুতুল, রোদ লাগলেই গলে যাও কি না, তাই নাম দিয়েছি মাখন বাবু। ব্রেকফাস্ট সেরে রওনা হতে হতে একটু দেরি হয়ে গেল। সূর্য অবশ্য তখনও ওঠেনি। দুটি জিপে বোঝাই হয়ে আমরা রওনা হলাম বাগেচম্পার দিকে। যশবন্ত অনেকবার বলেছিল ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে চাঁদনি রাতে বাইসনের দল দেখাবে। এই যাত্রায় তা যে হবে না বুঝতে পারছি। চমৎকার রাস্তা। রুমান্ডি এসে সেই যে খুঁটি গেড়ে বসেছি, তারপর এতখানি দূরে আসা আমার এই প্রথম। বেশিরভাগই শাল আর সেগুনের বন, বাঁশও আছে অজস্র। রাস্তার দুপাশে জিরহুল, ফুলদাওয়াই আর মনোরঙ্গলি সকালের শান্তিতে নিস্তেজ হাসি হাসছে। এখনো যৌবন জ্বালা শুরু হয়নি। রোদের সঙ্গে সঙ্গে ওরা জ্বলতে থাকবে আর জ্বালাতে থাকবে। আমার বাংলো থেকে প্রায় 1.25 ঘন্টার রাস্তা। কোয়েল নদীর পাশে বড় বড় ঘাসে ভরা একটা জায়গায় এসে থামলাম। মধ্যে অনেকখানি জায়গায় শুধু ঘাস, বড় জঙ্গলও আছে দুপাশে। জিপগুলো একটা ঝাঁকড়া সেগুনের নিচে রাখা হলো। ড্রাইভারদেরও ওখানেই থাকতে বলা হলো এবং বলা হলো ওরা যেন কথাবার্তা না বলে চুপ করে গাড়িতে বসে থাকে, ভয়ের কোনো কারণ নেই। যশবন্ত আগে আগে চলল, কাঁধে রাইফেল 450-400 ডবল ব্যারেল। জেসমিনকে শিকারের জলপাই রঙা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওর হাতে একটি দোনালা শর্টগান, ডবল ব্যারেল চার্চিল। বেকার সাহেব ঘুমের সময় যা একটু বিরতি দিয়েছিলেন, ঘুম থেকে উঠেই আবার বিয়ার খেতে শুরু করেছেন। সারা পথ খেতে খেতে এসেছেন এবং দেখলাম ট্রাউজারের পেছনের দুটো পকেটে দুটি আমেরিকান বিয়ারের ক্যান উঁকি মারছে। মনে মনে প্রমোদ গুনছিলাম, হাতে রাইফেল নিয়ে এইরকম বিয়ার মত্ত অবস্থায় বাঘের সম্মুখীন হলে বাঘ কিংবা উনি, ওদের মধ্যে কেউ না মরে, মরব হয়তো আমি। রাইফেল ঘুরিয়ে অপ্রকৃতস্থ অবস্থায় হয়তো আমাকেই দেগে দিলেন আর কি। ওরও গোটা গোটা 450-400 ডবল ব্যারেল জেফ্রিস। মিস্টার হুইটলির হাতে 375 হল্যান্ড অ্যান্ড হল্যান্ড ডবল ব্যারেল। দেখলেই মনে হয় একখানা যন্ত্রের মতো যন্ত্র। হুইটলি সাহেব সুপুরুষ, তার হাতে মানিয়েছেও ভালো। মিসেস হুইটলি নিজে শিকার করেন না, শিকার দেখেন। সঙ্গে কোমরে বাঁধা একটি 32 ওয়েবলি স্কটের রিভলভার, নিতান্তই আত্মরক্ষার জন্যে।
সেগুন গাছের নিচে জিপটা রেখে আমরা ঘাসের মধ্যে দিয়ে পায়ে চলা সুড়ি পথে যখন কোয়েলের ধারে এসে পৌঁছলাম, তখন সূর্য অনেকক্ষণ উঠে গেছে। কোয়েলের সে সময় জল সামান্যই আছে। নদীটি সেখানে রীতিমতো চওড়া, মাঝে মাঝে জলের ক্ষীণ ধারা আর শুধু বালি। দেখা গেল 3টি মাচা বাঁধা হয়েছে নদীর ধার বরাবর অর্ধচন্দ্রাকারে। জঙ্গলের ভেতর থেকে ঘাস বনে হাঁকোয়া করে আসবে হাঁকোয়াওয়ালারা নদীর দিকে, এবং বাঘ নাকি নদীর দিক থেকে এগিয়ে আসতে থাকবে। নদীতে পৌঁছাবার আগেই শিকারী বাঘ দেখতে পাবেন, আর কোনো কারণে সেখানে বাঘ না মারা গেলে বাঘ যখন নদী পেরোবে তখন বাঘকে পরিষ্কার দেখা যাবে। এবং প্রত্যেক অতিথিদের কাছেই রাইফেল আছে তখন তারা গুলি করার সুযোগও পাবেন, এবং বলা যায় না তাদের নিক্ষিপ্ত 2-1টি গুলি বাঘের গায়েও বিঁধে যেতে পারে। ফিসফিস করে যশবন্তকে শুধলাম, বাঘ যে নদীতে নামবেই এমন তো কোনো গ্যারেন্টি নেই। যশবন্ত বলল, নেহাত নিরুপায় না হলে বাঘ নদীতে নেমে অতখানি আড়ালবিহীন জায়গা পেরোবার ঝুঁকি নেবে না। বরঞ্চ হয়তো রেগে বিটার্স লাইনের মধ্যে দিয়ে 2-1জনকে জখম করে কিংবা মেরে আবার জঙ্গলে ফিরে যাবে। তেমন আশঙ্কা আছে বলে আমায় বিটারদের সঙ্গে থাকতে হবে। এমন সময় মিসেস হুইটলি একটি খুব সময় উপযোগী প্রশ্ন করলেন, আচ্ছা যশবন্ত, বাঘ যে আছে তার প্রমাণ কি? এই অপ্রত্যাশিত প্রশ্নে বলা বাহুল্য যশবন্ত খুব হকচকিয়ে গেল। তারপর আমাদের নিয়ে গিয়ে নদীর বালিতে বাঘের টাটকা পায়ের দাগ দেখালো। বোধহয় শেষ রাতে কি ভোর ভোর সময় নদী পেরিয়ে এসে জঙ্গলে ঢুকেছে। বাঘের পায়ের দাগ আমি ওই প্রথম দেখলাম। প্রকাণ্ড থাবা, দেখতে বিড়ালের মতো, কিন্তু পরিধিতে অবিশ্বাস্য। বেকার সাহেব দাগ দেখে নাকি নাকি সুরে বললেন, মাই গড, হি ইজ দ্য ড্যাডি অফ অল গ্র্যান্ড ড্যাডিজ। ভোরের জঙ্গলে বেশ একটি ঠান্ডা ঠান্ডা ভাব, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। কে কোন মাচায় বসবে তা নিয়ে ফিসফিস করা আরম্ভ হলো। হঠাৎ আমাদের হাতের কাছ থেকে কতগুলো তিতির ভর করে মাটি ফুঁড়ে উঠে উড়ে পালালো। ঠিক হলো বেকার সাহেব পশ্চিমের মাচায় নদীর কিনারায় বসবেন। মিস্টার ও মিসেস হুইটলি পূর্ব পশ্চিমের মধ্যে একটু উত্তরে ঘেঁষে বসবেন। ওই মাচা থেকেই বাঘকে প্রথম দেখার সম্ভাবনা। ওরা যেহেতু প্রধান অতিথি, সেহেতু বেকার সাহেব কিছুতেই ওই মাচায় বসতে রাজি হলেন না। তাছাড়া তিনি বসলেও কত যে বাঘ মারবেন সে আমি জানি। মাচায় উঠেই হয়তো ঘুম লাগাবেন। সবসময় বিয়ার খেয়ে খেয়ে চোখ মুখের অবস্থা যা হয়েছে তার কহতব্য নয়। পূবের মাচায় আমি আর জেসমিন বসব। যশবন্ত বলল, সেদিক দিয়ে নাকি বাঘের আসার সম্ভাবনা খুব কম। কি করে যশবন্ত এমন জ্যোতিষশাস্ত্র আয়ত্ত করেছে জানি না, কিন্তু তার জ্যোতিষীতে মোটে ভরসা পেলাম না। বাঘ তো ট্রাফিক পুলিশের উত্তোলিত হাত মানবে না, যেখানে খুশি সেখানে চলে আসবে। এসব জানোয়ারের কাছ থেকে যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। জেসমিনকে এবং আমাকে প্রথমত ইচ্ছে করে এক মাচায় বসিয়ে পরে রগড় করার অভিপ্রায়, এবং দ্বিতীয়ত বাঘকে কোনো ক্রমে আমাদের দিকে এনে ফেলে আমার চরম দুর্গতি সাধনের ইচ্ছা যশবন্তের অত্যন্ত প্রবল বলে মনে হলো। কিন্তু ওর ওপর কথা বলে কার সাধ্যি? স্যান্ডারসন কোম্পানির বড় সাহেব পর্যন্ত ওর আদেশের ওপর রাগ কাটছেন না, আমি তো কোন ছাড়। ভগবানের নাম স্মরণ করে অতি কষ্টে মাচায় উঠলাম। লতা দিয়ে কয়েকটা ডাল বেঁধে সিঁড়ি তৈরি করেছে। তাও জেসমিন ওঠবার সময়ই 2টো লতা পটাং পটাং করে ছিঁড়ে গেল। চাকরি বজায় রাখতে এই পোড়া দেশে যে মালিকের সঙ্গে বাঘ শিকারেও বেরোতে হবে তা কোনোদিন ভাবতে পারিনি। আজ দেখলাম সবই সম্ভব। যাই হোক, হাতে এবার নতুন বন্দুক। মাঝে মাঝে সেন্ট মাখানো রুমাল বের করে নলটা মুছছি। যশবন্ত বলেছে বন্দুকের যত্নআত্তির কোনো ত্রুটি না হয়।
নতুন স্ত্রীকেও আমার এই রাইফেলের মতো কেউ ঘন ঘন রুমাল দিয়ে মুছবে বলে মনে হয় না। যশবন তাবরদের সঙ্গে ওই সুরিপথ ধরে জঙ্গলের গভীরে চলে গেছে। হাকোয়াওয়ালাদের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে ও আসবে। মনে মনে যশবন্তের ওপর ভক্তি বেড়ে যাচ্ছে। বড় পেছনে লাগে এই যা। ঠান্ডা মাথায় ভেবে দেখলাম ভয় পাবার মতো কিছুই ঘটতে যাচ্ছে না। আমি আছি নতুন বন্দুকও। তাছাড়া সঙ্গে মেম সাহেব শিকারী আছেন হাতে 3000ই বন্দুক নিয়ে। তবে শেষে একজন নারী আমার প্রাণরক্ষয়িত্রী হবে এই ভাবনাটা বেশ কাবু করে ফেলেছে। গলাটা খাকড়ে নিয়ে ফিসফিস করে বললাম, আপনি এর আগে কি কি জানোয়ার মেরেছেন? আমি? জেসমিন খুব অবাক এবং কিঞ্চিত ভীত হলো। কোনো উত্তর না দিয়ে আমতা করে পকেট হাতড়ে চকলেট বার করে বলল, নিন চকলেট খান। তারপর চকলেট চিবোতে চিবোতে বলল, একটি মাত্র জানোয়ার এই পর্যন্ত মেরেছি, কুকুর, পোষা কুকুর, পাগলা হয়ে গিয়েছিল। তাছাড়া মানে আর কিছু। সে কথা শুনে বুকের মধ্যে যে কি করতে লাগলো তা কি বলবো। এমন সময় অত্যন্ত অবিবেচক এবং নিষ্ঠুরের মতো জেসমিন আমাকে শুধল, আপনি কি কি মেরেছেন? বাঘটাক নিশ্চয়ই মেরেছেন প্রচুর। চকোলেট চিবোতে চিবোতে হঠাৎ অপ্রত্যাশিত বুদ্ধিমত্তা দেখিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ প্রচুর। যশবন্ত আর আমি তো একসঙ্গেই শিকার টিকার করি। জেসমিন এক ঢোকে চকলেট গিলে ফেলে বলল, বাঁচালেন। সত্যি কথা বলছি, আমার এতক্ষণ বেশ ভয় ভয় করছিল। আপনি আছেন, ভয়ের কি? কি বলুন? আমার কি তখন বলার অবস্থা? তবু অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আরে ভয়ের কি, আমি তো আছি। ছুলোয় শুরু হয়ে গেল। বহু দূর থেকে গাছের গায়ে কাঠঠোকরার আওয়াজ, মনুষ্য মুখ নিঃসৃত বিভিন্ন বিচিত্র অশ্রুতপূর্ব সব আওয়াজ ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে সেই সম্মিলিত ঐক্যতান এগিয়ে আসতে লাগলো। উত্তেজনা বাড়তে থাকলো। হাতে চেটো উত্তরোত্তর ঘামতে লাগলো। ঘন ঘন রুমাল দিয়ে হাত মুছে নিতে থাকলাম। গলাটা শুকিয়ে আসতে লাগলো। এমন সময় ঠিক সামনেই ঘাসের মধ্যে ভীষণ একটা আলোড়ন হলো। তখন জেসমিন আর আমি উৎকর্ণ উন্মুখ। হঠাৎ আমাদের হকচকিয়ে প্রকাণ্ড ডালপালা সংবলিত শিং নিয়ে একটি অতিকায় মানের প্রায় প্রাগ ঐতিহাসিক কালের সম্বর সামনে বেরিয়ে এলো। তারপর প্রায় রোরুদ্যমান দুজন বীর শিকারীকে বৃক্ষরূঢ় দেখতে পেয়েই গাক গাক আওগাজ করে হাসতে হাসতে নদী পেরিয়ে চলে গেল ওপারে। লক্ষ্য করলাম জেসমিনের বন্দুক পাশে শোয়ানো। কপালে এবং কপলে শ্বেতবিন্দু মুক্তোর মতো ফুটে উঠেছে। আর চাপার কলির মতো বাঁ হাতের পাতাটি আমার হাঁটুর ওপর অত্যন্ত করুণভাবে শোভা পাচ্ছে। জেসমিন আমার দিকে ফিরে বলল, গুলি করলেন না কেন? আমি ধমকের সুরে বললাম, মাথা খারাপ, মরলে তো এক গুলিতেই ভূতলশাহী করতে পারতাম, কিন্তু আমরা তো বাঘের অপেক্ষায় আছি, এখন গুলি করব কি করে? কথাটা যশবন্তের কাছে শোনা ছিল যে বাঘের শিকারে অন্য জানোয়ারের ওপর খামোখা গুলি করতে নেই। জেসমিন হেসে বলল, তাই বলুন। আমি ভাবলাম কি হলো, মারলেন না কেন? মনে মনে বললাম, মারব ওই জানোয়ারকে? বাঘের মতো দাঁত নেই বটে, কিন্তু শিং তো আছে। আর সেই ভয়ঙ্কর পা। অন্য কিছু না করে পেছনের পায়ে একটা লাথি মেরে দিলেই তো সব শেষ। সাই সাই ফরফর করতে করতে একদল ময়ূর আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। অত বড় শরীর নিয়ে যে অমন উঠতে পারে তা না দেখলে কল্পনা করা যায় না। উড়ে গিয়ে কোয়েল নদীর ওপারে পৌঁছেই কতগুলো নাম না জানা গাছে বসে কেয়া কেয়া করে ডাকতে লাগলো। সমস্ত জঙ্গল যেন সেই ডাকে জেগে উঠল। এদিকে হাকওয়াওয়ালারা আরও কাছে এসে পড়েছে। তাদের চিত্ত চাঞ্চল্যকর চিৎকারে মাথা ঠিক রাখা সম্ভব হচ্ছে না। অন্যান্য মাচাগুলো দেখা যাচ্ছে না আমাদের জায়গা থেকে।
ওরাও নিশ্চয়ই আমাদের দেখতে পাচ্ছে না। বিটাররা আরও কাছে এসে পড়েছে, আরও কাছে। এখন মাথার মধ্যে হাতুড়ির আঘাতের মতো সেই নিস্তব্ধ বনে বিচিত্র সব আওয়াজ এসে লাগছে। এমন সময় পাহাড় বন কাঁপানো একটি গুরুম আওয়াজ কানে এলো, আর সঙ্গে সঙ্গে মেদিনী কাঁপানো বজ্র নিনাদি চিৎকার। বাঘের আওয়াজ। বোধহয় গায়ে গুলি লেগেছে। পরক্ষণেই মনে হলো প্রলয়কাল উপস্থিত। প্রায় সঙ্গে সঙ্গে একটি লাল কালোয় মেশানো উল্কা বিশেষ একটি স্প্রিংয়ের মতো লাফাতে লাফাতে জঙ্গলের পাতা মচমচিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো অজ্ঞান হয়ে যাব। জেসমিন আমার গায়ে ঢলে পড়ল। মাচাটা থরথর করে কাঁপছে। ভগবান রক্ষা করলেন। বাঘটা কি মনে করে আমাদের থেকে 25-30 গজ দূরে থাকাকালীনই দিক পরিবর্তন করে পশ্চিমমুখ ছুটল কিছুক্ষণ। তারপর নদীতে। নদীর সাদা বালি, নীল জল আর সকালের রোদে লাফাতে লাফাতে, জলবিন্দু ছিটোতে ছিটোতে, ঝাঁপাতে ঝাঁপাতে লাল কালো বাঘটা নদী পেরোতে লাগলো। ওপারের ময়ূরগুলো নতুন করে চেঁচিয়ে উঠল, কেয়া কেয়া কেয়া। এমন সময় অদৃশ্য জায়গা থেকেই না জানি না মেঘনাদের বানের মতো সশব্দে একটি গুলি এসে বাঘটাকে ভূতলশায়ী করল। কিছুক্ষণ থরথর করে কাঁপল বালির ওপর, জলের ওপর, তারপর স্থির হয়ে গেল। ততক্ষণে হাকোয়াওয়ালারা এসে পড়েছে প্রায় আমাদের কাছে। সম্মতি ফিরে পেতে দেখলাম জেসমিন আমার গায়ে মাথা এলিয়ে তখনও মূর্ছিতার মতো পড়ে আছে, আর মাচার নিচেই দাঁড়িয়ে বাঘের চেয়েও ভয়াবহ যশবন্ত। জেসমিনকে দুবার নাম ধরে ডাকতেই স্বপ্নোত্থিতার মতো মাথা তুলে লজ্জিত এবং কুণ্ঠিত হয়ে একটু হেসে বলল, ওহ, আই এম মোস্ট অফুলি সরি। যশবন্ত দূরে গেছে কিনা ভালো করে দেখে নিয়ে আমি মুরব্বির শিকারীর মতো বললাম, আরে তাতে কি হয়েছে, প্রথম প্রথম সকলেরই অমন হয়। জেসমিন বলল, কি আশ্চর্য, বাঘটা আমাদের মোটেই দেখতে পায়নি, অথচ আমি কি ভয় না পেলাম। আমি বললাম, তাতে কি হয়েছে, আমরা তো বাঘকে দেখেছি, বাঘ আমাদের নাইবা দেখল। মেঘনাদের বানের মতো অদৃশ্য বানটি যে কে ছুড়লেন তা বোঝা গেল না। বাঘটাকে ঘিরে নদীর মধ্যে বিটাররা দাঁড়িয়ে আছে, উল্লাসে চেঁচাচ্ছে। হুইটলি সাহেব বেজায় খুশি। এই সময় একটি ইনক্রিমেন্টের কথা বলে ফেললে হয়। যাগে, প্রকাণ্ড বাঘ। যশবন্ত বলল, বাংলায় ফিরে মাপজোক করা হবে, তবে মনে হচ্ছে 9 ফিটের ওপর হবে। জানা গেল বেকার সাহেব বিয়ার খেয়ে বোম হয়ে ঘুমোচ্ছিলেন মাচার ওপরে। হঠাৎ হুইটলি সাহেবের গুলির আওয়াজে এবং বাঘের চিৎকারে ঘুম ভেঙে উঠে দেখেন নদীতে একটি বাঘ লং জাম্প প্র্যাকটিস করছে। অমনি রাইফেল ঘুরিয়ে দেগে দিলেন একদম। আর দেখতে হলো না। টাবরের ভাষায় গলি আন্দার জান বাহার। যাই হোক না কেন, যশবন্ত বলেছিল বেকার সাহেব সত্যিই ভালো শিকারী। উল্টোমুখ মাচা বাঁধা ঘুমোচ্ছিলেন, তবু ঘুম থেকে উঠে শরীর ঘুরিয়ে মাচার পেছন থেকে হঠাৎ গুলি করে গতিমান বাঘকে ভূতলশায়ী করা সহজ কথা নয়। বেকার সাহেব একটি পাথরের ওপর বসে ট্রাউজারের হিপ পকেট থেকে একটি বিয়ার ক্যান নিজে নিলেন, অন্যটি যশবন্তকে বাড়িয়ে দিলেন। বুঝলাম সকলেরই বিস্তর আনন্দ হয়েছে বাঘ মারা পড়েছে বলে। আমারও আনন্দ হয়েছে কম নয় বাঘ আমাদের মারেনি বলে। হাঁকুয়াওয়ালারা যশবন্তের নির্দেশে দুটি ডাল কেটে আনলো। তারপর দড়ি দিয়ে লতা দিয়ে বাঘের 4 পায়ের সঙ্গে সেই দুটি ডাল লম্বালম্বি করে বেঁধে নিয়ে যাওয়া হলো জিপ অবধি। তারপর তাকে জিপের বনেটের ওপর পাথালি করে শুইয়ে দেওয়া হলো এবং বনেট ক্লিপের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হলো। মিসেস হুইটলির সিনে ক্যামেরা চলতে লাগলো অবিরাম। চামড়া ছাড়ানো আরম্ভ হতে হতে সেই বিকেল। দেখতে দেখতে রাত নেমে এলো। জ্যাকারান্ডা গাছের ডালে বড় বড় হ্যাজাক ঝুলিয়ে চামড়া ছাড়ানো হচ্ছে। বাঘটাকে চিৎ করে শোয়ানো হয়েছে। 4টে পা চারদিক দিয়ে বেঁধে টানা দেওয়া হয়েছে।
গলা থেকে গম্ভীর করে বুক ও পেটের মাঝ বরাবর চামড়াটা কাটা হয়েছে, তারপর সাবধানে চামড়া ছাড়ানো হচ্ছে। এটাও একটি আর্ট, যে সে লোকের কর্ম নয়। গুলিটা যেখানে লেগেছে অর্থাৎ ঘাড়ে, সেখানে একটি গাঢ় কালচে লাল ক্ষত। চারপাশে অনেকখানি জায়গাও অমনি কালচে এবং নীলাভ। বাঘের গায়ে মাংস বলে কিছুই নেই, সব পেশি, দড়ির মতো ফিকে লাল পাকানো পাকানো পেশি। মেদ বলে যা আছে তা সামান্য, পেটের কাছে বেশি এবং সারা শরীরেই যা আছে তা একটি পাতলা আস্তরণ ছাড়া আর কিছুই নয়। বাঘের সামনের পায়ের কিংবা হাতের পেশি দেখবার মতো। চামড়া না ছাড়ালে কোনো অনুমান করাই সম্ভব হতো না যে সেই হাত দুখানি কতখানি শক্তির অধিকারী। চোয়ালের পেশিও দেখবার মতো। চলমান বাঘ তাই যখন সুন্দর চামড়া মোড়া চেহারায় হেলে দুলে চলে, তখন কেউ তাকে দেখলে বুঝতে পারবে না যে বিনা আয়াসে মুহূর্তের মধ্যে সে কি সংহার মূর্তি ধারণ করতে পারে। বন্দুকটা সবে হাতে পেয়েছি। বনে পাহাড়ি বাহাদুরি করার আগে এই চামড়া ছাড়ানো বাঘের আসল চেহারাটা দেখার প্রয়োজন আমার ছিল, ভাবলাম আমি। চারদিকে এখন ভিড়। কেউ বলছে বাঘের চর্বি চাই, তেল করবে। বাড়িতে বুড়ি মা আছে, বাত হয়েছে। বাত নাকি বাঘের চর্বির তেল ছাড়া সারবে না। আবার কেউ বলছে বাঘের নখ চাই, বউয়ের গলার হার বানিয়ে দেবে। গোফগুলো তো নেই, কখন যে হাতে হাতে লোপাট হয়ে গেছে তার পাত্তা নেই। যে কারণে আশা, সেই বাঘে যখন মারা পড়ে গেল, তখন বোধ করি এই জঙ্গলে পড়ে থাকতে সাহেবদের কারো আর ইচ্ছা রইল না। তবু জেসমিন আর মিসেস হুইটলির খুব ইচ্ছে ছিল আরও দিন তিনেক থেকে যাবার। শুক্লপক্ষ বলেই ওদের উৎসাহটা বেশি। কিন্তু হুইটলি সাহেব বললেন, অনেক কাজ আছে কলকাতায়। অতএব পরদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে মালিক মালকিনরা রাঁচির দিকে রওনা হয়ে গেলেন গাড়িতে। অনেক হ্যান্ডশেক হলো, অনেক থ্যাংক ইউ, অনেক বাই বাইও। তারপর লাল ধুলো উড়িয়ে গাড়ি ছুটল উধাও। স্বস্তির নিঃশ্বাস এবার। হাত পা ছড়িয়ে বারান্দায় ইজি চেয়ারে বসলাম। যশবন্ত বলল, সাব্বাস দোস্ত, গুঁড়ো গুড় চালা চিনি। তুমি যে আমাকেও টেক্কা মেরে বেরিয়ে যাবে হে, তোমার প্রমোশন ঠেকায় কোন শালা। শেষ করলাম বুদ্ধদেব গুহর রচিত একটি উপন্যাস কোয়েলের কাছের দ্বিতীয় পর্ব। এই উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে আমি আবার চলে আসব আগামীকাল দুপুর ঠিক 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।